সেই জায়গায় একটা দুর্বল হয়ে যাচ্ছে বিজেপি, আর তৃণমূলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহলে বিজেপি তৃণমূলের বাইনারি নতুন করে না তুলতে পারলে, তাহলে অবিজেপি অতৃণমূল যে শক্তিগুলো আছে তারা হেভি রেজাল্ট করবে। সেই জন্য নতুন করে একটা বাইনারি তুলতে চাইছে সেই, আর সেই বিজেপি সেই তৃণমূল, মানে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবো। আরে 2014-তে দেখলাম, 2019-এও এক কথা, 2021-এও এক কথা, 2024-এ বলবে। তো আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। আর আমরা কি দেখছি, বেড়ে যাচ্ছে সংখ্যা। 2016-তে বিজেপির কটা বিধায়ক ছিল, আর 2021-এ বিজেপির বিধায়ক কটা, এটা মানুষকে ভাবতে হবে। 2014-তে পশ্চিমবাংলার বিজেপির এমপি কটা ছিল, আর 2019-এ পশ্চিমবাংলার এমপির সংখ্যা কটা। 2024 তাহলে কি টার্গেট নিয়েছে, কাদের জন্য হচ্ছে ব্যাপারটা দেখুন। আমি ছাগল ঘাসের কাউকে টানতে চাইছি না, কি ছাগলকে ঘাস বলছি না, কিন্তু উদাহরণের জন্য বলছি। এটা না আবার কেউ মিসগাইড করে ব্যাপারটাকে নিয়ে। দেখুন, যদি ঘাস থাকে ছাগল অটোমেটিক আসবে, আর ঘাস যদি না থাকে ছাগল আসা বন্ধ হয়ে যাবে। আর এই ঘাসটা জন্মায় কেন, পর্যাপ্ত পরিমাণে সে পানি যদি এখানে যায়। তাহলে নলটা আমাদের আগে কাটতে হবে। পানি যে দিয়েছে নলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে বাংলায় চাষ করার জন্য ভৌগোলিক অবস্থান তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তো এই প্রথম আমাদের কাজ হবে তৃণমূল কংগ্রেসের নলটা কাটলার পারলেই পশ্চিমবাংলায় বিজেপি নিশ্চিন্ত হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। যতদিন পশ্চিমবাংলায় তৃণমূল শক্তিশালী থাকবে ততদিনই পশ্চিমবাংলায় বিজেপিও মাথা তুলে থাকবে। যেই পানির নলটাকে বন্ধ করে দেবেন, দেখবেন যেমন তৃণমূল নতিয়ে যাচ্ছে, বিজেপিও নতিয়ে যাচ্ছে। সবুজ গাছ আর থাকবে না, সব রোদে জ্বলে পুড়ে খাকসার হয়ে যাবে। কি বলছো? লোকসভা কি এটা আর ভাঙড়ে যে দুর্নীতি তৈরি না রাখিয়ে যে ধরা পড়ে আমরা দেখলাম ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ উপলক্ষ করে সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় হাজার দশেক লোক নিয়ে রাজাবাজার থেকে আর মৌলালী রামলীলা ময়দান পর্যন্ত একটি মিছিল করেছে এবং বলেছে যদি প্রয়োজন হয়, যদি সরকার পারমিশন দেয়, 5 কোটি টাকা সাহায্য দেবে এই বাংলাদেশ। দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় তার মতো ভাবে তিনি চেষ্টা করছেন। সরকার কেন পারমিশন দেবে না? আমাদের পররাষ্ট্র নীতিটা পড়তে হবে। আমাদের দেশের একটা নীতি আছে, পররাষ্ট্র নীতি। সেখানে দেখবেন এই ত্রাণের ক্ষেত্রে, যেমন তুরস্কের যখন ভূমিকম্প হলো, আমাদের দেশের ভূমিকা দেখেছিলেন। স্বল্প সময়ের মধ্যে ওখানে একটা রিলিফ সেন্টার বানিয়েছিল, আমাদের আর্মিরা গিয়ে, আমাদের ডক্টররা গিয়ে একটা ভেবি পরিবেশ তৈরি করে নিয়েছিল। তার ক্ষেত্রে কেন সহযোগিতা করবে না? অবশ্যই করবে। কিন্তু কথা হচ্ছে, এইগুলো যা করছে অ্যাক্টিভিটি দেখছেন না, সে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস জানেন। বললে হয়তো কথা ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারো সর্বনাশ কারো পৌষ মাস হচ্ছে। এটা ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে, যখন রাশিয়া ইউক্রেনের লড়াই হচ্ছে, এখনো চলছে, মাঝে মধ্যে রাশিয়া অনৈতিকভাবে ইউক্রেনে আক্রমণ করছে, যেমন তার বিরোধিতা আমরা করি, ঠিক একইভাবে অবৈধভাবে যে ইসরায়েলে আগ্রাসন হচ্ছে তারও আমরা বিরোধিতা করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব মিটিং মিছিল করছেন, সেটাকে আমি বিরোধিতা করছি না। কিন্তু আমার প্রশ্ন, সিদ্দিকুল্লাহ মন্ত্রী মহাশয় ক্যাবিনেটের, তিনি একজন মিনিস্টার, কেন তার রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী এখনো নীরব কেন এই বিষয়ে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উচিত হবে, এমন মাঠে ময়দানে আন্দোলনটা করছেন, ঠিক একইভাবে লিয়ে হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়, পাস হয়, ভোটের মাধ্যমে এটাকে সমাপ্ত হয়, কিন্তু সেটা হয়নি। আমরা দেখলাম যে কেন্দ্র 100 দিনের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল 10 লক্ষ লোক নিয়ে আমি দিল্লি স্তব্ধ করব। সেই জায়গায় আমরা দেখলাম যে 10,000 লোকও হয়নি, এবং প্লেনে করে কিছু লোক গিয়েছে। কি বলবেন? কে প্লেনে যাবে, কে বাসে যাবে, কে হেঁটে যাবে, তার রাজনৈতিক মতরসের মধ্যে পড়ছে, তাদের রাজনৈতিক এজেন্ডার মধ্যে পড়ছে। আমার বক্তব্য হচ্ছে, কেন টাকাটা আটকে রেখেছে? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র কোনো রাজ্যের টাকা অনৈতিকভাবে আটকে রাখতে পারে না। দুর্নীতি হলে তদন্ত করবে। তখন এই বিষয়ে বিস্তর প্রশ্ন থেকে যায়। প্রথম কথা হচ্ছে, 100 দিনের কাজে যেটা নিয়ে বলছে দুর্নীতি হয়েছে, তো কথা হচ্ছে কেন্দ্র সরকার 2 বছর আগে বলছে দুর্নীতি হচ্ছে, এখনো পর্যন্ত এফআইআর করলো না কেন? কতজনের নামে এফআইআর করেছে, কতজনকে 100 দিনের কাজে দুর্নীতি করেছে বলে অ্যারেস্ট করেছে, সেটা কেন্দ্র সরকারকে জানানো দরকার। পশ্চিমবাংলার বিধানসভাতে একবারের জন্য বিরোধী দল বিজেপি কেন 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে এই নিয়ে কেন কোনো ক্ষোভ বিক্ষোভ হয়নি? অনেক বিষয় হচ্ছে। ঠিক একইভাবে আপনি অবাক হইবেন আপনারা, এরা শুধু মিডিয়ায় থাকার জন্য, মিডিয়া ফুটেজ নেওয়ার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য এদের প্রতিনিধি রাজ্যসভায়, লোকসভায় আছে তৃণমূল কংগ্রেসের, মানে আমার রাজ্যের তৃণমূল শাসকের প্রতিনিধি আছে। লোকসভার মধ্যে একবারও শুনলাম না যে 100 দিনের কাজে টাকা দিতে হবে, ফেরত দাও বলে আওয়াজ তুলতে, বা রাজ্যসভার মধ্যে, শুধুমাত্র বাইরে হাওয়া গরম করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এরা সব করছে কিন্তু কোর্টে যাচ্ছে না। আর যখন এদেরকে
ইন্টারোগেশনের জন্য ডাকা হচ্ছে, বিভিন্নভাবে ডাকছে বিভিন্ন এজেন্সি, তাদের হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাচ্ছে। সংবিধানের ধারাতেই আছে, যদি কোনো স্টেটকে সেন্ট্রাল ডিপ্রাইভ করে, সম্ভবত 161 ধারাটা এখন সম্ভবত বলছি, এই ধারাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে স্টেট যে অনৈতিকভাবে টাকাটা আটকে রেখেছে। সেই চ্যালেঞ্জটা কেন করছে না? করলেই তো বুঝতে পেরে যাবে কারা দুর্নীতি করেছে, তারা তো জেলে তখন থাকতে হবে। আর জেলের আগে দক্ষিণ চব্বিশ পরগনায় জব কার্ডে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে, বড় বড় নেতারাও হয়তো জেলে থাকতে পারে। সেই জন্য শুধু পাবলিক মাইন্ডকে ঘুরাবার জন্য যে তাদের হয়ে আমরা আন্দোলন করছি, তাদের হয়ে টাকা চাইছি, আর যাদের জন্য টাকা গিয়েছে তারাই আজকে আন্দোলন করতে গেছে। লজ্জা লাগে। দেখলাম আমি দিল্লিতে এমন বেশ কিছু মানুষ গিয়েছে, তারা খোঁজ নিলে দেখে যাবেন তারাও 100 দিনের দুর্নীতির সাথে যুক্ত। আজকে আমার বাংলাতে যারা কাজ করে টাকা পাচ্ছে না বা নতুন করে কাজ পাচ্ছে না, যাদের জন্য তারাও যে আন্দোলন করছে, মানে যাদের দুর্নীতির জন্য। তবে কেন্দ্র যে টাকাটাকে আটকে রেখেছে সম্পূর্ণ অবৈধ, অনৈতিকভাবে হিংসাত্মক মনোভাব নিয়ে আটকে রেখেছে। যারা কাজ করেছে 15 দিনের মধ্যে তাদের টাকাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে এখনো কেন ব্যবস্থা নিচ্ছে না? যারা দুর্নীতি করেছে তাদের মধ্যে জেলে রাখুক, যারা কাজ করেছে তাদের টাকা বুঝিয়ে দিয়ে নতুন করে কাজ দিক, 100 দিনের কাজের ব্যবস্থা করুক, সে দাবি আমরা রাখছি। আমরা দেখলাম যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি রাজঘাটে আন্দোলন করছিলেন 100 দিনের কাজের টাকার জন্য, দিল্লি পুলিশ ওনাকে নিগ্রহ করে উনি তড়িঘড়ি চলে আসে কলকাতায়। 144 ধারার মধ্যে উনি রাজভবনের সামনে উনি ধর্ণা দেয়। আমরা দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী সাহেব যখন আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলা রাজমণি মোড়ে যখন উনি রাস্তা অবরোধ করেছিল, ওনাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কি বলবেন? ব্যাপার হচ্ছে শাসকে আছে, পুলিশের অ্যাডভান্টেজ নিচ্ছে। আর রাজঘাটে আন্দোলনের জায়গা নয়। ওখানে ওই দিনকে গান্ধী বার্থডে ছিল, ওই দিনকে রাজঘাটে প্রচুর মানুষের জনসমাগম। সেখানে যেভাবে নাটক করেছেন মোটেই কাম্য নয়। রাজঘাটটা দেখুন পৃথিবীর একটা দর্শনীয় স্থানের মধ্যে একটা স্থান। G20 দেখলেন হলো, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা এসে কিন্তু রাজঘাট থেকে ঘুরে গিয়েছেন, গান্ধী সমাধি থেকে রাজঘাটে গেছে। তো কথা হচ্ছে সেখানে এরা ইচ্ছাকৃতভাবে একটা কোথায় আছে, ওই এইটাই যে কিছু একটা হচ্ছে, বাংলার মানুষজন বুঝবে আরে আমাদের জন্য গিয়েছে, আরে ওরা বাঁচার জন্য দুর্নীতি করেছে, বাঁচার জন্য এইসব নাটক করছে। আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য বাংলায় 100 দিনের কাজের টাকা ঢুকছে না এবং নতুন করে কাজ পাচ্ছে না, এর জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস। আর বিজেপি এই সুযোগটা নিয়ে নোংরা রাজনীতি করছে, আমাদের রাজ্যে যারা কাজ করেছে তাদের টাকা দিচ্ছে না। দুটো সরকারকেই ধিক্কার জানাচ্ছে। যারা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাসে করে, তারা আসার আগে 144 ধারার মধ্যে প্যান্ডেল বেঁধে গান বাজনা হলো, বিক্ষোভ হলো, রাজ্যপাল ঢুকতে পারলো না। এটা একটা নাটক চলছে। তৃণমূল কংগ্রেসের বাইনারি তৈরি করতে চাইছে। ঠিক 2021 নির্বাচনে যে ধরনের তৃণমূলের কে না ভোট দিলে বিজেপি এসে যাবে, ফ্যাসিস্ট শক্তি এসে যাবে, দেশকে বাংলাকে শেষ করে দেবে, যে একটা আওয়াজ তুলেছিল, যতদিন যাচ্ছে সেটা কাটছে। বাংলার জনগণ বুঝতে পারছে, কি হিন্দু কি মুসলমান কি জৈন কি খ্রিস্টান, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বুঝতে পারছে বিজেপি দেশের জন্য, রাজ্যের জন্য কত ক্ষতিকারক। আর এই বিজেপিকে কে সুযোগ দিচ্ছে? তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই দুজনকে হারাতে হবে। আজকে এটা বিজেপি সংগঠনের অবস্থা ভালো নয়, দেখছেন না নিজেদের মধ্যে কত লড়াই করছে, যদিও তাদের রাজনৈতিক ব্যাপার, তারা কি করবে নিজেদের মধ্যে।